হাজবেন্ডকে বাবাই ডাকেন, তাহলে সন্তানদেরকে কি ওগো ডাকবেন? মাসিক 10 লক্ষ টাকা ইনকাম করেন নাকি দৈনিক হয়েছে এখন? তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? মানে বিদেশে পাচার করছেন? কি করলাম জীবনে? আশ্চর্য। এত ভালো একটা মানুষ আমি, আর আমাকে কিনা মানুষ টাকার জন্য হিংসা করে। ছি! আসলে আপনি কি এরকম ইনোসেন্সি ভাব ধরে থাকেন নাকি আপনি আসলে ইনোসেন্টই? হ্যাঁ, আমি একটু নির্যাতন করি আমার জামাইকে। একটা প্রোগ্রামে শেখ হাসিনা ছিল, ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি, আর এস ফাহিম ভাই আসবে, ডানা ভাই জোস, কারিনা কাইসার আপু, ও আরেকজন ছিল তাসরিফ খান, ওই সাদ্দাম টাদ্দাম এরাও ছিল ছাত্রলীগের। আসলে আপনি মনে মনে অনেক চালাক। আপনি কি সবসময় হুমকি ধামকি দিতে পছন্দ করেন? আসলেই কি আমার জামাই কি ভেড়া? আমার হাজবেন্ড মোটামুটি সব পারে। সব পারে? বাড়ি ঠকাবো, এটা আমার মনে হয় মিথ্যা কথা বলছে। সাপ কিভাবে ডাকে? আই লাভ ইউ বেবি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না। দর্শক, নাগরিক টিভি সেটে আজকে এমন একজন উপস্থিত আছেন যিনি আমাকে এখানে বসে বলেছেন আই ডোন্ট কেয়ার, আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। এই কারণে আমি আজকে অনেক খুশি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন কে জানেন? জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, ফুড আপ্পি। তার হাড়ির খবর, তার গোপন তথ্য আজকে ফাঁস করতে যাচ্ছি। যে কোনো প্রশ্ন আজকে করতে পারবো। ওকে। আচ্ছা, রেস্টুরেন্টে ঘুরে ঘুরে মাগনা খাওয়া আর চাঁদাবাজি করাকে নাকি ফুড ব্লগিং বলে, ইজ ইট ট্রু? চাঁদাবাজি ইজ ডিফারেন্ট থিং। চাঁদাবাজির শব্দটা কে আনছে, কারা করে আমি সত্যিই জানি না। আচ্ছা, আপনি বলেন তো, মাগনা ছাড়া টাকা দিয়ে খেয়েছেন রেস্টুরেন্টে? রেগুলার। আপনার থেকে টাকা নেয় মানুষ? কেন নেবে না? নিতে চাইলেও তো আমি জোর করে দিয়ে আসি। আচ্ছা, পয়েন্ট ইজ, কেউ যদি তার রেস্টুরেন্ট প্রমোশনের জন্য বা বিজনেস প্রমোশনের জন্য আমাকে দিয়ে কাজ করায়, ডেফিনেটলি তার প্রোডাক্ট হোক, সেটা ফুড হোক, যেটাই হোক না কেন, সেটা অবশ্যই তাকে স্পন্সরই দিতে হবে। ডেফিনেটলি আমি কারোর বিজনেস প্রমোশন করতে গিয়ে নিজের টাকা তো আর খরচ করবো না। ফুড আপ্পির মাসিক ইনকাম কত? পুরো বাংলাদেশ জানে, আপনি জানেন না? মানে এখন কত? এটা বলে মানুষের তো ইনকাম সবসময় সমান থাকে না। এখন কি আরো বেড়েছে কিনা? বাড়ে নাই, কমেছে? কমেও নাই, ওই রকমই আছে। হ্যাঁ, তার মানে আপনি জানেন। তার মানে 10 লাখ টাকাই? এটা কি মাসিক নাকি দৈনিক হয়েছে এখন? আমি তো বললাম আগে যা ছিল তার থেকে বাড়ে নাই, তাই বলবো না, বললে মানুষ কষ্ট পাবে। মাসিক 10 লক্ষ টাকা ইনকাম করেন, মাসিক 10 লক্ষ টাকা ইনকাম করেন? আপনার এই সেটে বসা মনে হয় কেউ 50-1 কোটি টাকা আর্ন করে, তারপর পার ডে। তাহলে বছরে হিসাব করলে 1 কোটি 20 লাখ টাকা। আচ্ছা ভাই, হিসাবও করতে পারছি না। আচ্ছা, ফুড আপ্পি প্রমোশন করার জন্য কত টাকা নেয় সর্বোচ্চ? এটা ডিপেন্ডস অন ব্র্যান্ড। রেমুনারেশন কত ছিল ফুড আপ্পির? 1-এর উপরে, 1 লাখের উপরে। হ্যাঁ। এখানে বিষয়টা কি জানেন? হ্যাঁ, বলেন। ফুড আপ্পির থেকে হাজার বেশি গুণে টাকা অন্যরা ইনকাম করে, তারা কি বলে না? বাট মানুষ কেন ফুড আপ্পি কি জেলাস করে জানেন? কারণ মানুষ মনে করে ফুড ব্লগিং ইজ ভেরি ইজি থিং। আর আরেকটা জিনিস ভাবে, খেয়ে কেন টাকা কামাবে? মানে বসে বসে খাইলাম, এসি রুমে বসে খাইলাম আর 1 কোটি 20 লাখ টাকা ইনকাম করে ফেললাম। কি করলাম জীবনে? আশ্চর্য। এটাই হচ্ছে মানুষের হিংসাটা, এবং এই থেকেই জিনিসটা হচ্ছে এত পরিমাণে নেগেটিভলি ভাইরাল হয়েছে। টাকার জন্য মানুষ আপনাকে হিংসা করে? চিন্তা করা যায়, এত ভালো একটা মানুষ আমি, আর আমাকে কিনা মানুষ টাকার জন্য হিংসা করে। ছি! 1 কোটি 20 লাখ টাকা যেহেতু আপনি ইনকাম করেন বছরে, বাড়ি ঘর কয়টা বানিয়েছেন? বানাই নাই তো। কয়টা জমি কিনলেন? কিনি নাই তো। গাড়ি তো আমার আগেই ছিল। তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? মানে বিদেশে পাচার করছেন? আই উইশ এটা একটা ভালো বুদ্ধি দিয়েছেন, এতদিন মাথায় কেন আসে নাই বলেন তো? মানে এই টাকাটা যাচ্ছে কোথায়? মানে আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনি আমি নিজের জন্য বছরে কোথায় খরচ করছেন? যখন যেটা লাগতেছে খরচ করে ফেলতেছি, মানুষকে দিয়ে দিচ্ছি, যার যখন যেমন প্রয়োজন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি টাকাকে একটা সাইড থেকে যতটা ভালোবাসি, ঠিক ওই টাকাকে আমি একটা সাইড থেকে প্রচন্ড পরিমাণে ঘেন্না করি, এবং ঘেন্নার পরিমাণটা ভালোবাসার থেকে বেশি। বিকজ আমার লাইফ একবার নষ্ট হয়েছিল টাকার কারণে, এবং আমার লাইফটা ঘুরছে টাকার কারণে। একদিক দিয়ে কামাই করে, একদিক দিয়ে বিদায় করি। 1 কোটি 20 লাখ টাকা কামাইও করেন, আবার ওটা খরচও করে ফেলেন। ফুড আপ্পি কি ইনকাম ট্যাক্স দেয়? হ্যাঁ। অনেকেই বলে যে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সারের স্বামীরা যারা থাকে তারা অনেকটা নিরীহ প্রকৃতির হয়, মানে বউ যা বলে তাই শুনে, এবং বউ যদি কোনো ভুলও করে লাইভ এসে বলে না আমার বউ ঠিক আছে, আমি তাকে সাপোর্ট করছি। ইজ ইট ট্রু? আমার হাজবেন্ড পরশুদিন রাত্রেবেলা আমার পিঠের মধ্যে থাপ্পড় মারছিল। কি বলেন? আমরা তো জানতাম আপনি পুরুষ নির্যাতন করেন। জানেন, সে আমাকে একটা জিনিস শিখাইতেছিল, সেটা আমি বুঝতেছিলাম না, সে আমাকে বোঝাচ্ছে, কেন বুঝতেছি না, সে পিঠের মধ্যে আমাকে থাপ্পড় মারছে। তাহলে আপনি বলেন যে আসলেই কি আমার জামাই কি ভেড়া? নেভার এভার। এমনও তো শোনা গেছে আপনি পুরুষ নির্যাতন করেন, ইজ ইট ট্রু? হাসলেন কেন?
কেন? এই যে আপনি হাসলে আমার ভয় লাগে। হ্যাঁ, আমি একটু নির্যাতন করি আমার জামাইকে। ইটস লাইক ও ঘুমায় আছে, ঘুমের মধ্যে আমি ওকে চা দিয়ে বলি তুমি এক্ষুনি এটা খাবা, কারণ আমি কষ্ট করে এতক্ষণ এটা বানাইছি। ওয়ান ম্যান আর্মি কেন বলেন? আমার হাজবেন্ড মোটামুটি সব পারে। সব পারে? রান্না করতে পারে, সেলাই করতে পারে, ঘর পরিষ্কার করতে পারে, বাচ্চা পালতে পারে, ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করতে পারে, গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে সে গাড়ির চাকা খুলে সে চাকা লাগাতে পারে, এসি নষ্ট হয়ে গেলে সে এসি ঠিক করতে পারে, দরজার নব ঠিক নষ্ট হয়ে গেলে সেটা সে ঠিক করতে পারে, সে অনেক মজার মজার রান্না করতে পারে, সে কাটাকুটি করতে পারে, সে ঘর ঝাড়ু দিতে পারে, আমাকে খুব ভালো টেক কেয়ার করতে পারে, সে আমার রাগ ভাঙাতে পারে। ওভারঅল আমার কাছে মনে হয় যে ওর মতন ও ধারের কাছে পৃথিবীতে কোনো মানুষ হইতে পারে না। দর্শক তাহলে বুঝতেই পারছেন ফুড আপ্পি আসলে তার স্বামীকে দিয়ে কি কি করায়। রাগ উঠলে আমি চিমটি দেই শুধু। তো ভালোবাসার জন্যই কি স্বামীকে বাবাই বলে ডাকেন? আরবি নাম যদি আমি একটু বিবেচনা করি, আমি দেখে এসেছি এটা হচ্ছে বাবাই বলা হয় বাবা অথবা দাদাকে। এটার একটা অর্থ আছে প্রেমময় বা সুমিষ্ট এরকম কিছু একটা। আপনি যদি আপনার হাজবেন্ডকে বাবাই ডাকেন তাহলে সন্তানদেরকে কি ওগো ডাকবেন? আমি আমার বাবুকে ফায়ান বলেই ডাকি, আর ইরফানকে ইরফানই বলি। আমার হাজবেন্ডকে বাবাই বলে ডাকি, আর আমার বাবা মারা গেছে, আমার বাবাকে আমি পাপ্পা বলে ডাকতাম। আপনি যেহেতু ইনফ্লুয়েন্সার, আপনার থেকে ইনফ্লুয়েন্স হয়ে যদি কেউ তার হাজবেন্ডকে দাদা ডাকে, কেউ যদি মনে করে যে আমি আমার হাজবেন্ডকে দাদা ডাকবো, সমর্থক শব্দটা সে ডাকতে পারে, আই ডোন্ট কেয়ার। আমার হাজবেন্ড আমার কাছ থেকে কিছুদিন আগে 50,000 টাকা ধার নিছিল, ওটা আমাকে এখন আর ফেরত দেয় নাই। আচ্ছা, আমাকে বলে কি আমার সব টাকাই তো তোমার। এগুলো বলে বলে হচ্ছে আমার কাছ থেকে মানে বেঁচে যাওয়ার চেষ্টা করতেছে। এগুলো কি ঠিক? এখন এটা নিয়ে যদি আমি এখন ঝগড়া করি অশান্তি হবে না? মামলাও দিতে পারবে। আমি এখন ঝগড়া করা বাদ দিয়ে দিছি, থাক। আচ্ছা, দিয়ে দিলাম। অনেকে বলে পরকিয়া করে আপনি বর্তমান হাজবেন্ডকে বিয়ে করেছেন, এই ব্যাপারটা যদি একটু। আমার সেকেন্ড বিয়েটা পুরোপুরি ভাবে পারিবারিক ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আপনার বাড়িতে কত টাকার মেকআপ আছে? আমি মেকআপ তেমন ইউজ করি না। আমার মেকআপ আইটেম যতগুলো আছে, লিপস্টিক আছে আর কয়েকটা আইলাইনার আছে। আপনি মেকআপ ছাড়াই এরকম ন্যাচারাল সুন্দর? কারণ মেকআপ আমি করতে পারি না, মেকআপ করার পরে আমার অস্বস্তি লাগে। আসলে আপনি কি এরকম ইনোসেন্সি ভাব ধরে থাকেন নাকি আপনি আসলে ইনোসেন্টই? এই যে মেকআপ করতে পারেন না, মোবাইল চালাতে পারতাম না, এই করতে পারতাম না, ওই করতে পারতাম না। মোবাইল চালাতে পারতাম না, বাট এখন আমি মোবাইল খুব ভালো চালাতে পারি। আচ্ছা, এটা কি ইনোসেন্সি ভাব নাকি আপনি ইনোসেন্টই? প্রত্যেকটা মানুষই কিন্তু জন্মগত ইনোসেন্টই থাকে, তাকে বদমাইশ বানানো হয়। আপনি বদমাইশ? এখন আমি বদমাইশ কিনা আমি জানি না, বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি অনেক বেশি দুষ্ট, আমি অনেক বেশি দুষ্টামি করি। আসলে আপনি মনে মনে অনেক চালাক, এটা কি সত্যি? আচ্ছা, ইনোসেন্টের আপনার হাসির মধ্যেও কিন্তু রহস্য আছে, আমি দেখতে পাচ্ছি। ইনোসেন্টের অপোজিট ওয়ার্ড কি চালাক? আমি ন্যাচারালি এরকম। সাবেক সরকারের আপনি প্রমোশন করতেন, এরকম অভিযোগও কিন্তু আছে। আমাদের যে এক্স গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, তার সাথে আমি যেটা কখনো দেখাও করি নাই। তার সাথে দেখা করার পার্টিতে না গেলেন? প্রমাণ আছে কোনো? ছবি আছে কোনো? জানি যাওয়ার কথা ছিল, বাট আমি যাই নাই। আমাকে ইনভাইট করছিল। ওয়েট হোয়াট? আমি যাই নাই। ওয়েট, আপনি কি বলছেন? ঠিক আছেন তো আপনি? একদম ঠিক আছে। আমি কিন্তু একটা ভিডিও দেখে এসেছি যেখানে আপনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী সেই পার্টিতে মদ অফার করা হয়েছিল সবাইকে। সেখানে কিন্তু শেখ হাসিনা ছিল না, আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি। গত বছর অক্টোবরে একটা এজেন্সি থেকে কল করা হয়, কল করে বলা হয় যে কেরানীগঞ্জের রাস্তার উন্নয়ন নিয়ে একটা ভিডিও বানাতে হবে। মানে ফুড ব্লগিং এর মাঝখানে আমি জাস্ট কেরানীগঞ্জের যে রাস্তার উন্নয়নটা হয়েছে এটা যেন আমি ফুটাই তুলি। খুব খুশি হয়েছি। সরকারি প্রজেক্ট ভাই, কেনা কাজ করে, সরকারি কাজ, রেমুনারেশন কি আর 1-2 টাকা নিব? ভালো একটা অ্যামাউন্ট বলছি, তারা রাজি হয়েছে, অ্যাডভান্সও পাঠাই দিয়েছে। পরে আমি কেরানীগঞ্জে গেলাম, যে আমি ভিডিও বানায় নিয়ে আসলাম। ফুড ব্লগিং ছিল এবং রাস্তাঘাটের যে উন্নয়ন সেটাও ছিল। তখন তারা আমাকে জানালো যে আপনি একটু কষ্ট করে নসরুল হামিদ বিপু, যেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী মনে হয় ছিল, উনার ব্যাপারে কথা বলতে হবে। বলতেছে যে আপনাদেরকে কিছুদিন পরে একটা ইনভাইটেশন করা হবে, ওখানে অনেক মন্ত্রীরা থাকবেন, সেখান থেকে তার ফুটেজটা নেবেন। তো তখন আমি বললাম যে আমি তো ভিডিও ওকে মানে ডান করে ফেলছি, এডিট করে ফেলছি, এখন আমি এটা কিভাবে অ্যাড করব? তো পরে আমি ভিডিওটা ওভাবে রেখে দিই, আমি ভিডিওটা তখন আপলোড দিই নি। নির্বাচনের ঠিক 1 দিন আগে আমাকে ফোন করে বলা হলো আজকে ভিডিওটা আপলোড দেন। তখন আমি বললাম যে আমি তো এই ফুটেজটা নিতে পারিনি, কারণ আমি তো এই প্রোগ্রামে যাইনি। তখন বললো যেমনি আছে অমনি আপনি আপলোড দেন। আমি আপলোড দিলাম। জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে, ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক হেজিম্যান নাম ছিল, আচ্ছা, তাকে দিয়ে কল করায় বলে যে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আসবে এবং রাজনৈতিক কিছু মানুষজনও থাকবে, আপনারা ইনভাইটেড, ডিনার করে যাবেন। তো ওখানে আমি যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল RS ফাহিম ভাইয়া আসবে, তৌহিদ আফ্রিদি ভাইয়া আসবে, এবং তৌহিদ আফ্রিদি ভাইয়াকে এর আগে আমি কখনো দেখি নাই, এবং ডানা ভাই জোস, কারিনা কাইসার আপু, ইনারা এই 4 জন যাবে।
এবং এই 4 জনের জন্যই মূলত আমার ওই প্রোগ্রামে যাওয়া। ও আরেকজন ছিল তাসরিফ খান, তাকে আমার ভীষণ পছন্দের, আমি তার বিশাল বড় ফ্যান। এনারা যাবেন এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না। ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দাম এরাও ছিল ছাত্রলীগের। ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে পারিনি। আমার হাজব্যান্ডকে আমি বললাম কি যে তুমি তোমার জন্য নিয়ে আসো এক গ্লাস, আমার জন্য নিয়ে আসো এক গ্লাস। তো তো গেছে আনতে, তারপরে ও এক সিপ খেয়ে দেখে যে একটু টেস্টটা একটু ভিন্ন ভিন্ন। গ্লাসটা সাথে সাথে রেখে আইসা আমাকে বলতেছে ফাবু ফাবু চলো এখান থেকে চলে যেতে হবে। তখন আমাকে বলতেছে তুমি জানো ওখানে কি হচ্ছিল? আমি বলছি না। পরে বলতেছে ওখানে আনলিমিটেড মানুষের ইচ্ছা মতো মদ খাওয়াচ্ছিল। পরে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে কোনোদিনও ভুলেও এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না। এর পরের ঘটনা হচ্ছে একটা প্রোগ্রামে শেখ হাসিনা ছিল, বেশ কিছু মন্ত্রী মিনিস্টাররা ছিল, ওইখানেও ডাকা হয়েছিল, ভয়ে যায়নি, কারণ সে নাই এতেই মদ খাওয়াইছে, সে থাকলে জানি আর না জানি কি কি খাওয়ায়। আগে বলার সাহসটা পাননি কিন্তু এখন বলছেন, তাহলে কি আগে আপনার বাক স্বাধীনতা কোনোভাবে হরণ করে রাখা হয়েছিল? বিষয়টা হচ্ছে তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের এগেনস্টে কথা বললে দেশে তো থাকা যাবে না। নেক্সট যদি কেউ ক্ষমতায় আসে তার এগেনস্টেও আপনি কথা বলতে পারবেন না, আমিও কথা বলতে পারবো না, এটাই নিয়ম। নতুন স্বাধীনতা পেয়েছি, তারপরেও কি আমাদের বাক স্বাধীনতা আসেনি ফুড আপে? পুরোপুরি তো আসেনি। সাবেক সরকার যখন পদত্যাগ হলো তার আগেই নাকি আপনাকে আরো একবার ডাকা হয়েছিল এবং তখন আপনার মোবাইলটা সিজ করা হয়েছিল, মানে যখন গেলেন সাথে সাথে মোবাইলটা সিজ করা হয়েছিল এবং কিছু স্ক্রিপ্টেড ভিডিও বানানোর জন্য আপনাকে বলা হয়েছিল। আমাদের সবাইকে বলা হয়েছিল। কারা কারা ছিল, কে ডেকেছিল, কি হয়েছিল? তৌহিদ আফ্রিদি ভাই ডাকছিল। সো ইন্টারনেট আসার সাথে সাথে যেন আমরা সরকারের পক্ষ নিয়ে এবং আন্দোলনের বিরুদ্ধে এবং ভাঙচুর যে হচ্ছে সেগুলোর বিরুদ্ধে নিয়ে যেন আমরা ভিডিওটা বানাই এবং কোনোভাবেই যেন আমরা দোষটা ছাত্র কিংবা আওয়ামী লীগের উপরে না দিই, দোষটা যেটা সম্পূর্ণ হচ্ছে জামাত শিবির এদের উপরে দিই, বিএনপির উপরে দিই। আপনি কি সবসময় হুমকি ধামকি দিতে পছন্দ করেন? আপনি কি আক্রমণাত্মক নাকি আপনি প্রতিবাদী? অনেক সময় দেখি যে আপনি আপনার কখনো এক্স হাজবেন্ডকে হুমকি দিচ্ছেন, কখনো আবার মাওলানাকে হুমকি দিচ্ছেন, আবার কখনো দেখি যে বাইককে ধাক্কা দিয়ে আপনি নিজেই হুমকি ধামকি দিচ্ছেন। আমার হাজবেন্ড যখন বাইক পাশে ছিল, গাড়িটা বের করতেছিল, আপনারা ভিডিওতে দেখবেন, সেই ভিডিওটা হচ্ছে আমরা অনলাইনে দিছি, খুব স্পষ্ট দেখা যাচ্ছিল যে বাইকটা রং সাইডে ছিল। তো ও যখন বের করতে নিছিল তখন আমাদের গাড়িতে তার বাইকটা লেগে যায় এবং আমাদের গাড়িতে স্ক্র্যাচ পড়ে। তখন হচ্ছে তার সাথে আমাদের কথা কাটাকাটি হয়। হুমকি ধামকি সেই দিছে, আমরা দিইনি। মাওলানারা এখনো আপনাকে বিয়ের প্রস্তাব দেয়? না, লাস্ট হচ্ছে ওই গত বছরই দিছিল। আপনি কি এটা নিয়ে কষ্ট পান? হ্যাঁ। আপনার নাম নিলে নাকি ভাইরাল হওয়া যায়, আপনার নাম নিলে নাকি ফেমাস হওয়া যায়, সেটা তো আপনিই বলেছেন। ক্যান্সার আপনার কাছে, দ্যাট মিন্স সে ভাইরাল হওয়ার না, আমি জিজ্ঞেস করছি মানে হওয়া যায়, আজকে কি আমি ভাইরাল হতে পারবো দর্শক? এবং আপনি এমনও বলছেন যে আপনাকে নিয়ে কথা বললে নাকি ধর্ম ব্যবসা ভালো হয়, বেশি বেশি ওয়াজ মাহফিলে যাওয়া যায়, কোন মানুষ নাকি পারে, এই কথাটা কিন্তু আপনি বলেছেন। কখন? আমি কি তার নামটা বলবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। জুবাইর আহমেদ তাসরিফ। ওই ভন্ডলোকটা আমারটা নর্মাল ফুড ব্লগের মধ্যে এসে সে খুব খারাপভাবে আমাকে গালি দেয়। আমি তাকে বলি যে আপনি কি আমাকে চেনেন বা আপনি কি আমাকে এমন কোনো কাজ করতে দেখছেন, আপনি এই কথা কেন বললেন? সে প্রতি উত্তর দিল, ইচ্ছাকৃতভাবে বলছে, কারণ আমি নাকি এরকমই, তাই যে যেমন তাকে তো সেটাই বলা উচিত। পরে বুঝলাম যে না, হুজুর কখনো এরকম হতে পারে না। তাসরিফ হচ্ছে টোটালি একটা ভণ্ড। আমি ইউটিউবে হচ্ছে তার নাম লিখে সার্চ দেওয়ার পরে দেখলাম যে সে নাকি তার মাকে টেক কেয়ার করে না, তার মা রাস্তায় ভিক্ষা করে, প্লাস 3-4টা বিয়ে করতেছে, কোনো ওয়াইফকে সে হ্যাপি রাখতেছে না, ব্লা 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 ব্লা, অনেক রকম। তো এটা দেখার পরে আমার মনে হলো যে এই লোকটাকে আসলে পাত্তা দেওয়াটা আমার বড় ভুল হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ দিয়েছে সে, আমি অভিযোগগুলো বলছি। আপনি গুন্ডা বাহিনী দিয়ে তাকে থ্রেট দিয়েছেন, রিপোর্ট করে তার পোস্ট নষ্ট করে দিয়েছেন, তার কিছু অডিও ফাঁস করেছেন যেটা ভুয়া বানোয়াট এআই দিয়ে তৈরি করেছেন। এগুলো কি চিন্তা করছেন? কত বড় ব্লেম দিল। আপনি কি মাফিয়া টাইপের কিছু? নেভার। মানে আপনার গুন্ডা বাহিনী আছে? নেভার। যদি আমার গুন্ডা বাহিনী থাকতো আমার লাইফস্টাইল এতটা সাদামাটা হতো না। আমরা থ্রেট দেইনি, সেটা হয়তো বানিয়ে বলছে, এবং সে যে গালিগালাজগুলো করছে এটার ভিডিও রেকর্ড আমার কাছে আছে। হুজুর মানুষ মিথ্যা কথা বলছে? সে তো হুজুর না, সে তো ভণ্ড। তার নামের আগে পরে ভণ্ড ছাড়া কোনো কিছুই সম্ভব না দেওয়া। দুজনই দুজনকে কটূক্তি করে যখন ভিডিওগুলো বানাচ্ছেন তখন পেছনের মনিটরে আগুন জ্বলছে। দুজনের মধ্যে কি মানে ভেতরে আগুন জ্বলছে এটা প্রকাশ করার জন্য পেছনের মনিটরে আগুন জ্বলিয়ে দিতে হবে? একজন জনপ্রিয় ইউটিউবার এখন এত বেশি তাসিনেশন, তিনি কিন্তু এরকম করে ভিডিও বানাতেন। এখন কে কাকে কপি করলো? এই আগুনটা জ্বলছে কোথায় আসলে? তাসিনেশন ভাইকে আমি অনেক পছন্দ করতাম, এখনো করি। ওয়ালপেপারটা আমার জাস্ট পছন্দ। আমি তাসিনেশন ভাইকে কপি করছি বলতে পারেন। দিন শেষে আমরা প্রত্যেকে কপি করি। তাসরিফকে তো আমি চিনতামই না। তাহলে উনি কি আপনাকে কপি করলেন?
করলো? সেটাও আমি জানি না। তো ওই অডিও সম্পর্কে ওই জনৈক ব্যক্তি কিন্তু বলেছে যে যদি কেউ প্রমাণ করতে পারে তাকে 1 কোটি টাকা দিবে। এবং আপনি তার পরিপ্রেক্ষিতে বলেছেন যে 1 কোটি টাকা জীবনে চোখে দেখেছে, মানে বাপের জন্মে জীবনে চোখে দেখেছে কিনা। ফুড আপে প্রমোশন করে বছরে 1 কোটি 20 লাখ টাকা আয় করছে মোটামুটি অ্যারাউন্ড, কিন্তু উনিও তো আসলে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করছে, উনিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আমি যতটুকু দেখেছি। তাহলে উনি ক্রিয়েটর, উনি কন্টেন্ট তো ক্রিয়েট করে আমি দেখেছি, ওনার পেজেও কিন্তু লাইক অত বেশি কম না। আপনার কি মনে হয় না আমরা আমাদের কনভারসেশনের মধ্যে তাকে একটু বেশি দাম দিয়ে দিচ্ছি একটা ভণ্ড মানুষকে? আচ্ছা, মানে তার কি সম্ভব না 1 কোটি টাকা আয় করা? হুজুর সমাজ অনেক বেশি ডিসরেসপেক্ট হইছে। তো আমাদের মনে হয় না যে তাশরিফকে এত বেশি প্রায়োরিটি দেওয়ার কিছু আছে। আপনার সেটা একটা লেম, একটা ভণ্ড, ওরা ওই লেভেলেই থাকতে দেন। আচ্ছা, আপনার বয়স কত? 28। এসএসসি কততে আপনার? এসএসসি হচ্ছে 2012-তে। আপনি এখন কিসে আছেন? আমার মাস্টার্স শেষ, এখন আমি হচ্ছে পিএইচডির জন্য আমার সিনপসিস যে পেপারটা সেটা রেডি করতেছি। অনার্স মাস্টার্স এটা কোথা থেকে, মানে কোন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন? আমি হচ্ছে হোম ইকোনমিক্স কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে তাহলে পড়া হয়নি এখনো? না। প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে আচরণগত বৈশিষ্ট্যের কোনো পার্থক্য হয় কি? অনেক বেশি পরিশ্রমী হয়, আচ্ছা, মোর দেন পাবলিক। আমার কাছে মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির পড়াশোনার চাপটা পাবলিক ইউনিভার্সিটির থেকে অনেক বেশি এবং তারা অনেক বেশি পরিশ্রমী হয়। তারা তো পড়াশোনা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, তারা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়াশোনা করে না। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়ার চাপ অনেক কম থাকে, শুধুমাত্র যখন এক্সাম থাকে তখনই পড়ার চাপটা থাকে। এটা আমি খুব ভালো করে জানি, আমি পড়ছি তো। সো পরীক্ষা বছরে 2-3 বারের বেশি থাকে না, আর খুব শর্ট টাইমে পরীক্ষা শেষ হয়ে যায় এবং পড়ার চাপও তুলনামূলক কম থাকে। তাহলে কি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি এনজয় করতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটিরা তেমনই বেশি এনজয় করতে পারে না? বলা যেতে পারে। আপনি একটা প্রোডাক্ট প্রমোশন করলে পরবর্তী 2 মাস সেম ক্যাটাগরি সেই প্রোডাক্টটার প্রমোশন করেন না, এটা কি সত্যি? অনেক ক্ষেত্রে সত্যি। আমি যখন কোনো একটা ব্র্যান্ডের থেকে কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করব, সেখান থেকে আমি ডেফিনেটলি একটা ভালো রেমুনারেশন নিয়ে থাকি। তার এক্সপেকটেশন থাকবে যে সে আমার পেছনে যে ইনভেস্টটা করলো, মার্কেটিং এর পেছনে যে ইনভেস্টটা করলো, সেটা তার উঠে আসুক, রাইট? এবং আমার অডিয়েন্স যারা আমাকে ফলো করে তারাও যেন ওই প্রোডাক্টটা সেই ব্র্যান্ডের কাছ থেকে নেয়। এখন এর মধ্যে যদি আমি সেম প্রোডাক্টের অন্য ব্র্যান্ডের প্রমোশন করে দেই, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে আমি এখন কোন পেজ থেকে বা কোন ব্র্যান্ড থেকে এই প্রোডাক্টটা নিব। আচ্ছা, আমাদের এই সেটেই একজন ব্র্যান্ড প্রমোটার, তো তাকে যখন আমি প্রশ্নটা করেছি তিনি আমাকে এমন বলেছেন যে আসলে আমাদের পেজটা তো একটা মার্কেট প্লেস, তো যে কেউ আসলে এখান থেকে মার্কেট প্লেস থেকে যে কোনো ধরনের পণ্য কিনতে পারে, এরকমই। তো আমি একই দিনে একই ধরনের প্রোডাক্ট আমি প্রমোশন করতেই পারি। তো এই চিন্তাধারার সাথে আপনারটা একটু ভিন্ন দেখলাম। যার কথা বলছেন বারিশা হক আপু, উনার পেজটা উনি মার্কেট প্লেস হিসাবে দেখে, আমি সেভাবে দেখি না আমার পেজটাকে। আপনার পেজটা বারে বারেই শোনা যায় যে নষ্ট করে দিচ্ছে, আইডি এখন পর্যন্ত ডিসেবল। এটা কি আসলে ওই টাকার অ্যামাউন্টটা বলাতে হিংসায় করছে? আমি যতটুকু জানি মোটামুটি মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটারের পিছনে হচ্ছে ওই স্প্যামারগুলো লেগে আছে। হয়তো তারা এটা চিন্তা করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুকে এসে কেন টাকা আর্ন করতেছে, আমরা কেন পারতেছি না, তাই হয়তো বা হিংসায় জিনিসগুলো নষ্ট করে। নাকি মানুষ আপনার কথাবার্তা অতিষ্ঠ হয়ে নষ্ট করে দেয়? কোনটা? আমি কাউকে জোর করে আমার কথা শুনাই না, মনে করে যে আমি মিথ্যা কথা বলতেছি, এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। বারিশা হককে নিয়ে আপনি কথা বলেছেন, ব্র্যান্ড প্রমোটার বারিশা হককে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন যে তিনি প্রমোশন না করে কেক কিভাবে খেয়ে ফেললো। একটা পেজ থেকে প্রমাণ সহকারে বলা হয়েছিল যে বারিশা হক আপু নাকি তার কাছ থেকে চেয়ে কেক নিয়ে সেটা প্রমোশন না করে খেয়ে ফেলছে বা কনজিউম করছে বা সেটা সে ইউজ করে ফেলছে। তো বিষয়টা আমার কাছে খুবই 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 কষ্টের মনে হয়েছে। তো ডেফিনেটলি আমাদেরকে যখন কেউ কোনো প্রোডাক্ট পাঠায়, সেটা খাবার হোক বা যে কোনো ধরনের পণ্য, তারা এক্সপেক্ট করে যে আমরা তাদের একটা প্রমোশন বা তাদেরকে একটা শাউট আউট দিয়ে দিব। এবং বারিশা হক আপুর সাথে আমি অনেকবার ফোনে কথা বলা ট্রাই করছি, SMS এ তার সাথে টেক্সটিং করা ট্রাই করছি। আপনি এমনটাও বলেছেন যে উনি উদ্যোক্তাকে, সেই পার্টিকুলার উদ্যোক্তাকে হ্যারাস করেছে, ভয়ভীতি দেখিয়েছে এবং একজন উদ্যোক্তার দীর্ঘশ্বাস নাকি তার ক্যারিয়ারও ধ্বংস করে দিতে পারে, এই ধরনের কথাবার্তা বলেছে। এটা আমি স্পেসিফিকলি বারিশা হক আপুকে বলিনি, এটা আমি স্পেসিফিকলি হচ্ছে কালেকটিভ, মানে সবাইকে বলছি। আর বারিশা হক আপুকে আমি পার্সোনালি পছন্দ করি কি না করি আমি জানি না, আমি যখনই তার সাথে আমার দেখা হয় আমি নিজ থেকে তাকে সালাম দিই, সবসময় তার সাথে কথা বলার চেষ্টা করি, বাট উনি একদিন বাদে কখনোই আমার সাথে ঠিক মতো কথা বলে নাই। জিনিসটা আমার
আমার কাছে তখন মনে হয়েছে যে উনি এমনটা কেন করলেন, ওই কারণেই কি রাগান্বিত হয়ে ভিডিওটা বানিয়েছিলেন? সে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 2021 সালে। পার্সোনালি কি মনে করে বা কি চিন্তা করে বা কেন পছন্দ করে না বা কেন পছন্দ করে, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওনার হাজবেন্ডের রেস্টুরেন্ট যখন আসলে প্রমোশন করতে গিয়েছিল, তখন একজন ফুড ব্লগার ওনাদের থেকে 5 লাখ টাকা দাবি করেছিল। আসলে কি ফুড ব্লগাররা এত টাকা চার্জ করে কিনা? আপনি তো একজন ফুড ব্লগার, আপনি যদি একটু বলতেন। বাড়ির সহক আপু এটা আমার মনে হয় মিথ্যা কথা বলছে, বিকজ কোনো ফুড ব্লগার 5 লাখ টাকা রেমুনারেশন চায় নাই, চাবে না, চাইতে পারে না। এবং যদি চাইতো এত বড় কথা উনি প্রমাণ ছাড়া কখনো বলতো না। উনি জাস্ট হচ্ছে নিজের দোষটাকে ধামাচাপা দেওয়ার জন্য ফুড ব্লগারদের উপরে সে এত বড় একটা এলিগেশনস দিছে। তাকে আরজি নীরব ভাইয়া জিজ্ঞেস করছিল যে বারিশ প্রচুর টাকা নেয়, তখন সে চট করে বলল কি ফুড ব্লগার তো 5 লাখ টাকা চাইছে। ভাই তোমাকে নিয়ে কোয়েশ্চেন করছে, তোমার কথা বলো, কোন ফুড ব্লগার কি চাইছে না চাইছে সেটা কেন বলতেছে? আর বলছোই যখন, সমস্ত ফুড ব্লগারের উপরে এটা চাপ আসছে। ইভেন সেই পোস্টের মধ্যে সবাই আমাকে মেনশন করে জিজ্ঞেস করছে, আপু আপনি কি 5 লাখ টাকা চাইছেন, আপনি কি 5 লাখ টাকা চাইছেন? রাফসান ভাইকে মেনশন করে জিজ্ঞেস করতেছে আপনি চাইছেন, খুদা লাগছে আপুকে মেনশন করে জিজ্ঞেস করতেছে আপনি চাইছেন। কেন? তাহলে কি এটা অডিয়েন্স বিভ্রান্ত হয়ে গেল না যে তার মানে এটা কি ফুড ব্লগারদের অপমানিত হয়েছে? ডেফিনেটলি এটা আমাদের ক্যারিয়ারের জন্য একটা খারাপ প্রভাব না? উনি নিজেও তো ফুডের প্রমোশন করেন। ডেফিনেটলি কেউ চায় নাই 5 লাখ টাকা, এটা সম্পূর্ণ সে মিথ্যা কথা বলছে। আর যদি সে সত্য কথা বলে থাকে তাহলে সে আমাকে মিথ্যা প্রমাণ করুক, তাহলে সে প্রমাণ দেখ সেটা। সে কি বললো 50,000 টাকার খাবার। ভাই আজ পর্যন্ত 4 বছরের মধ্যে কত রেস্টুরেন্টের সাথে কাজ করছি, প্রমোশনাল কাজ করছি, জীবনে তো কোনদিন বলি নাই এত টাকার খাবার দিতে হবে। ওনার রেস্টুরেন্টে যতগুলো খাবার আছে সবগুলো প্লাস করলে তো 50,000 হয় না, তাহলে 50,000 টাকার কথা আসছে কেন? আপনার ব্যাপারেও অভিযোগ আছে যে আপনি নতুন উদ্যোক্তা যারা ছোট উদ্যোক্তা তাদের থেকে 10 থেকে 12,000 টাকা চার্জ করেন, নতুন উদ্যোক্তাদের থেকে 13 থেকে 20,000 টাকা এটা তাদের উপর জুলুম হয়ে যায়, এরকমও অভিযোগ আছে। কাজ করাবে না, এটা তো অভিযোগ হতে পারে না। এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, যেহেতু ফুডাপি একটা প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে না এবং একটা ভিডিও একদিন দিলে সেই দিন আমি আর কোনো ভিডিও পোস্ট করি না, আমি আমার পেজটাকে খালি রাখি তার ভিডিওর জন্য, সো ডেফিনেটলি আমি রেমুনারেশন চেতেই পারি। সাপ কিভাবে ডাকে? আই লাভ ইউ বেবি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না, আমি তোমাকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসবো না। এইভাবে সাপ ডাকে? একজন বিবাহিত পুরুষ যদি ডিভোর্সের পর অনেক বছর সিঙ্গেল থাকে তাহলে কি কি বেনিফিট পেতে পারে? ওই মেয়েরা এসে তাকে বলবে তোমাকে আমি বিয়ে করবো, তোমাকে অনেক ভালো রাখবো, আসো আসো, হ্যাঁ এই ধরনের একটু প্যাম্পারিং সে পাবে, এইটাই তো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন খাবার খাওয়াতে চান যদি সুযোগ হয় কখনো? আমার কাছে কেন জানি তারা দেখলে মনে হচ্ছে সে শনপাপড়িটা খুব মজা করে খাইতে পারবে। পুচি ফ্যামিলি তাপসী দাস। ও মাই সুইটহার্ট। উনি সুইটহার্ট মানে ওনার সাথে আবার কি? অনেক কিছু। আচ্ছা ওনাকে ওয়েট ক্লিয়ার করেন, মানুষ ভুল বুঝবে। মানুষের কাজই তো ভুল বোঝা। অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে রেসপেক্ট করতে জানে, এটা শুধু আর শুধুমাত্র একমাত্র পুচি ফ্যামিলির আপু তাপসী এবং তার হাজবেন্ড পোনা, মানে আপু উনাকে পোনা বলে, যেন আমি পোনা ভাইয়া বললাম। কত নাম ভাই হাজবেন্ডের, একজন বাবাই ডাকে, একজন পোনা ডাকে। কয়দিন পরে মাছও ডাকা শুরু করবে, পাঙ্গাস মাছ। আপনার বাসার 4র্থ তলায় কি আমাকে ভাড়া দেওয়া যাবে? এখন ভাড়া কত? আম্মু বলতে পারবে, আমার তো বাড়ি নাই। আপনার ঐতিহাসিক 4র্থ তলার ভাড়াটি আছে কিনা? হ্যাঁ ডেফিনেটলি। আপনি তো একজন ফুড ব্লগার, কিন্তু রাফসান দার ছোট ভাইও কিন্তু একজন ফুড ব্লগার। উনি একটা সময় নিজেকে বলেছেন যে আমি ফুড ব্লগার না, আমি এন্টারটেইনার। তাহলে কি একজন ফুড ব্লগার হিসেবে আপনি বা আপনারা কি পরিচয় দিতে লজ্জাবোধ বা কুণ্ঠাবোধ করেন কি? কেউ যদি এখন তার রুট ভুলে যায়, পরিচয় ভুলে যায়, এটা তো তার সমস্যা। অ্যাজ লাইক ওই ভণ্ড তাশরিফ তার নিজের কণ্ঠকেই অস্বীকার করছে, ঠিক রাফসান দা ছোট ভাই নিজের পরিচয়টাকেই অস্বীকার করছে। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার।